হাওড়াঞ্চলে ফসল না ওঠা পর্যন্ত বানভাসীদের জন্য খাদ্য সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জে ত্রাণ বিতরণ, বাঁধ নির্মাণে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। রমজানের জন্য পর্যাপ্ত আমদানির পরেও অস্থির ভোগ্যপণ্যের বাজার, বেড়েছে ছোলা, চিনি, তেলের দাম। 15ই মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, জানালেন বাণিজ্যমন্ত্রী। কওমি মাদ্রাসায় নবম শ্রেণীর পর ধর্ম ছাড়া নেই কোনো পাঠ্য বিষয়, রাষ্ট্রীয় মূলনীতির পরিপন্থী নিয়ম চলতে পারে না, অভিমত শিক্ষাবিদদের। এবং ফরিদপুরে 2 ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত 1, আহত অন্তত 30, বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি কামরুজ্জামান মামুন। হাওড়াঞ্চলে ফসল না ওঠা পর্যন্ত বানভাসীদের জন্য খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের ঋণের সুদ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করে তিনি বলেছেন, আগামী মৌসুম পর্যন্ত সার, বীজ সহ যাবতীয় কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হবে। সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি একথা বলেন। যথাযথ পরিকল্পনার মাধ্যমেই হাওরের উন্নয়ন নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বাঁধ নির্মাণে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জের শাল্লা থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গেল মার্চের শেষ সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে অকাল বন্যায় ফসল ডুবিতে নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারির জনপদ হাওড়াঞ্চল। দীর্ঘ 16 বছর পর রোববার বেলা 10:30টার কিছু পরে বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লায় পৌঁছান সরকার প্রধান শেখ হাসিনা। উপজেলার শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিঃস্ব হওয়া কৃষকদের তখন অপেক্ষা প্রধানমন্ত্রীর ত্রাণ গ্রহণের। ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় এলাকার 1000 কৃষকের হাতে এপ্রিল ও মে মাসের জন্য পরিবার প্রতি 38 কেজি চাল ও 1000 টাকা করে তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে দুর্গত কৃষকদের উদ্দেশ্যে কথা বলেন শেখ হাসিনা। বলেন, আগামী ফসল ওঠা পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। বিনামূল্যে আগামী মৌসুমে সার ও বীজ সরবরাহেরও ঘোষণা দেন তিনি। যতদিন পর্যন্ত আপনাদের আবার ঘরে খাদ্য না আসবে ততদিন পর্যন্ত এই ভিজে কার্ডের মাধ্যমে আমরা বিনা পয়সা খাদ্য এটা আমরা সরবরাহ অব্যাহত রাখবো। আসলে ঋণের ফসল আপনারা তুলতে পারলেন না, সেই জন্য এই সমস্ত ঋণের সুদের হার অর্ধেক নামিয়ে আনা হয়েছে। হাওরের উন্নয়নে যথাযথ পরিকল্পনার আওতায় সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, বাঁধ নির্মাণে কেউ গাফিলতি করলে কড়া ব্যবস্থা নেবে সরকার। আমি জানি যে অর্থ বরাদ্দ, তারপরে পরিকল্পনা, তারপরে বাঁধ নির্মাণ করতে করতে সময় শেষ হয়ে যায়। এই সময়টা যাতে শেষ না হয় এবং সময় মতো জানে, বিশেষ করে যেগুলো যে আপনার জলমগ্ন বাঁধ দেওয়া হয় সময় মতো যাতে দেওয়া হয়, টাকা পয়সা এবং পরিকল্পনা করে সেগুলি যেন করা হয়, তার জন্য আমরা ব্যবস্থা নেব। আর এই বাঁধ নির্মাণে কারো যদি কোনো গাফিলতি থেকে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা আমরা নেব। এই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন। এরপর বছর জুড়ে বিনিয়োগ করা শ্রম আর ঘামের ফসল চোখের সামনেই বন্যার পানিতে পৌঁছে যাওয়ার দৃশ্য সহ্য করা সেই মানুষগুলোর অবস্থা জানতে হাওরের বেশ কিছু অংশ স্পিড বোটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শস্য ভাণ্ডার খ্যাত এই হাওড় অঞ্চল অকাল বন্যায় তলিয়ে গেছে এবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরের মধ্য দিয়ে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রধানমন্ত্রী নিজে হাতে ত্রাণ সম্ভার কৃষকদের হাতে তুলে দিয়েছেন। দুর্গত এলাকা পরিদর্শন করে বললেন, হাওড়ের কান্না চিরতরে মুছে দিতে কাজ করছে তার সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ছায়ার হাওর, শাল্লা, সুনামগঞ্জ। পানি না বাড়ায় কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। নাটোর এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে অনেক এলাকাতে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পানির নিচে এখনো তলিয়ে আছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের অনেক কৃষি জমি। তবে ফসল বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তলিয়ে থাকা আধা পাকা ধান কাটছেন তারা। আর বৃষ্টিপাত কমায় নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ভৈরবের আগানগর ও গজারিয়া ইউনিয়নের প্রায় 600 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যায়। কয়েক হাজার জমি আমাদের নষ্ট হয়েছে, আর ধান ক্ষেত কাঁচা আধা ফান্না এইভাবে দাইতেছি। এরকম কাঁচা ধান কোনো এটার ভিতর কোনো ছাগল হয়েছে না, এদিন আমরা কি করব? পানি কিছুটা কমায় ভেসে উঠেছে নেত্রকোনার হাওড়াঞ্চলের তলিয়ে যাওয়া ধান। আর এর মধ্যেই যতটুকু সম্ভব ধান কেটে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এবছর সদর উপজেলায় 22,280 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে 5,500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। মায়া কাটতাছি কিছু, যে কিছুটা যদি বাঁচে জীবনটা কিছু বাঁচবো আর কি। আর আমরা এই পর্যন্ত কোনো সরকারের অনুদান পাই নাই, কিছু কিছু কাটিয়ে উঠাইতেছি, এছাড়া আর করার কি আছে? পানি না বাড়ায় নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে সুনামগঞ্জে এখনো ডুবে আছে 1.5 লাখ হেক্টর জমির ফসল। আর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রি এবং ত্রাণ বিতরণ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। এছাড়া মৌলভীবাজারে হাকালুকি হাওরপাড়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও এই এলাকাকে দুর্গত ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি ও হাওর রক্ষা সংগ্রাম কমিটি। পামিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবী পরিবারদের মাঝে ভিজিএফ কার্ডের চাল ও নগদ অর্থ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে গোপালগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ কার্ডধারী 232 পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 10 জনকে 1000 টাকাও দেওয়া হয়েছে। সিলেটের 13 উপজেলায় 50,000 ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলে পরিবারের মাঝে 4,900 মেট্রিক টন চাল সহ 7,50,00,000 টাকা বিতরণ করা হবে। সম্প্রতি বন্যায় সিলেটের 35,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। রমজান উপলক্ষে চাহিদার তুলনায় পর্যাপ্ত আমদানি সত্ত্বেও শুধু ডলারের দাম বাড়ার অজুহাতে অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। এক সপ্তাহের ব্যবধানে ছোলা, চিনি এবং ভোজ্য তেলের দাম বেড়েছে প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা। অথচ রমজানকে সামনে রেখে এসব পণ্যের এলসি খোলা হয়েছিল কয়েক মাস আগে। এমনকি বন্দর থেকে খালাস হয়ে বেশিরভাগ পণ্য ব্যবসায়ীদের গুদামে পর্যন্ত চলে গেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত সপ্তাহে ছোলা বিক্রি হয়েছে প্রতি কেজি 74 টাকা। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে 2 টাকা করে। এপ্রিল মাসের শুরুতে ছোলার দাম ছিল 70 টাকারও কম। শুধু ছোলা নয়, দাম বেড়েছে রমজানের আরেকটি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য চিনিরও। বর্তমানে চিনির বাজারটা একটু বেশি, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি 1 থেকে 2 টাকা বেশি। বাংলাদেশের ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাজারটা একটু চড়া। তবে বোতলজাত তেলের দাম না বাড়লেও ডলারের দাম বাড়ার অজুহাতে বেড়ে গেছে খোলা সোয়াবিন তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সোয়াবিনের দাম 1.5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 85 টাকা দরে। ডলারের দাম এফেক্ট হলে আন্তর্জাতিক কস্টিং মোটামুটি 50 থেকে 60 টাকা এফেক্ট হবে। যদি মনে করেন এখন 2900 টাকা কস্টিং হয় সোয়াবিন, 2960 টাকা কস্টিং হবে 1-2 ডলার বাড়লে। হঠাৎ করে গত সপ্তাহে ডলার প্রতি দাম বেড়ে যায় 3 থেকে 4 টাকা। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়ে ভোগ্যপণ্যের বাজারে। অথচ গত মার্চ মাস থেকেই দেশে আসতে শুরু করে রমজানকে সামনে রেখে খোলা এলসির আমদানি পণ্য। গত বছর 4 লাখ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছিল। এবছরও ইতিমধ্যে আমাদের কিন্তু 5 লাখ মেট্রিক টন এসছে। ভোজ্য তেল গত বছর এবং এবছর প্রায় সমানই 15 লক্ষ মেট্রিক টনের মতো এসছে। চিনির ক্ষেত্রে কিছু কম এসছে, প্রায় 1.5 লাখ মেট্রিক টনের মতো। যে পরিমাণে আছে এটাও গত বছরের আমদানিকে ছাড়িয়ে যাবে। এই অবস্থায় দ্রব্যমূল্যের অস্থিরতা রোধে দ্রুত বাজার তদারকির দাবি জানিয়েছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা ক্যাব। বাজার মনিটরিংটা কঠোর হওয়া উচিত। আর একই সাথে বিকল্প যে বাজারের ব্যবস্থা, টিসিবি, খোলা বাজারে চাল বিক্রি, অন্যান্য যে প্রক্রিয়াগুলি আছে, এগুলো যদি জোরদার করা হয় তাহলে মানুষ কিছুটা রিলিফ পাবে। রমজানে প্রতিদিন 12 থেকে 13 হাজার মেট্রিক টন চিনি, 6 থেকে 7 হাজার মেট্রিক টন ভোজ্য তেল এবং পুরো মাসে 1.5 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চাহিদার তুলনায় পণ্যের আমদানি ও মজুদ বেশি থাকায় এবার রোজায় তেল, চিনি সহ সব ধরনের ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সকালে সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, হাওড়াঞ্চলের বন্যার কথা বলে চালের বাজার অস্থির করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ব্যবসায়ীরা জানান, ডলারের দাম নিয়ন্ত্রণে থাকলে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে। আসছে রোজা, প্রায় 1 মাস বাকি থাকলেও প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি পর্ব চলছে সরকারি পর্যায়েও। এই প্রস্তুতি বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখার। এর অংশ হিসেবেই রোববার ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ের এই বৈঠকে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। আমরা মিলারের থেকে যে দামে নেই, আমরা যে দামে আবার বিক্রি করি, তুলনামূলকভাবে দেখা যায় খুচরা বাজারে এটা লাভের পরিমাণ বেশি থাকে। অনুরোধ করব আমাদের বাজার মনিটরিংটা একটু জোরদার করার জন্য এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাদেরকে একটু যাতে মনিটরিং করা হয়। সাপ্লাই এবং ডিমান্ড সাপ্লাই অনেক ঠিকমতোই আছে আমাদের কাছে মনে হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে কোনো জটিলতা না হলে এবং ডলারের দাম স্বাভাবিক থাকলে তেল, চিনি সহ পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই বলে জানান ব্যবসায়ীরা। হঠাৎ করে 4-5 টাকা ডলারের দাম বৃদ্ধি হয়ে গেছে, এই একটা অশিলা ধরা এই দামটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার দিন বিকালবেলায় ডলারের দাম কমে 82 টাকায় চলে আসছে। এটা 80 টাকা লেভেল আসলে আপনার দ্রব্যমূল্যের দাম যেখানে যা আছে এই রোজার মাসে কোন রকমের এফেক্ট বাজারে আসবে না। তেল, চিনি দুটোই আমাদের পর্যাপ্ত আছে সরবরাহের এবং মজুদ পরিস্থিতি কোনো অসুবিধা নাই। কোন রকম কেউ প্যানিক সৃষ্টি করেন না। একটা মাঝে মধ্যে তুলের সমস্যা হয়, একটা ঘাট একই ঘাট দিয়া আপনার মোবিল সমস্ত তুল আনলোড হয়। বৈঠকে ভোজ্য তেল, চিনি, লবণ, ছোলা সহ বিভিন্ন পণ্যের আমদানি ও চাহিদার পরিসংখ্যান তুলে ধরেন বাণিজ্য মন্ত্রী। এ সময় তিনি আশ্বাস দেন, এবারও পণ্যের দাম বাড়বে না। এছাড়া 15 মে থেকে টিসিবির মাধ্যমে সারা দেশে খোলা বাজারে কম মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হবে। 85 টাকা থেকে গত বৃহস্পতিবার 82 টাকা আসছে। রবি সোমবারে আরো ডলারের দাম কমবে বলে আমরা আশা করি। প্রত্যেকটা পণ্যই যা চাহিদা তার থেকে বেশি আছে, সুতরাং দাম বাড়বে কি কারণে? আপৎকালীন সময়ের জন্য আমাদের টিসিবি পাশে দাঁড়ায়। এবার কিন্তু টিসিবি সম্পূর্ণভাবে তৈরি। হাওড়াঞ্চলে বন্যার কারণে চালের সরবরাহে কোনো ঘাটতি পড়বে না জানিয়ে মন্ত্রী বলেন, আড়তদাররা কারসাজি করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধায় নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির 20 নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ। কওমি মাদ্রাসায় নবম শ্রেণীর পর ধর্ম ছাড়া কোনো পাঠ্য বিষয় নেই। গাওয়া হয় না জাতীয় সঙ্গীত, তোলা হয় না জাতীয় পতাকাও, যা রাষ্ট্রীয় মূলনীতির পরিপন্থী বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। মাদ্রাসার শিক্ষার্থীদের মানব সম্পদে রূপান্তরে সিলেবাসে পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন তিনি। রাষ্ট্রের মূলনীতির সঙ্গে একমত পোষণের পরেই কওমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দেওয়া উচিত বলেও মন্তব্য তার। তবে কওমি শিক্ষা বোর্ড সিলেবাস পরিবর্তনে নারাজ। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। স্বাধীনতা দিবস আর বিজয় দিবসটা কত তারিখে? আচ্ছা বলতো যে 21শে ফেব্রুয়ারি আমাদের কি? বিজয় দিবস। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে বলতো? আমি সঠিক জানতে পারছি। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার ক্লাসের টাইম হয়ে যায়। বাংলাদেশের বিজয় দিবস কবে? 26শে ডিসেম্বর। সিলেট নগরীর জামেয়া কাশিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার শিক্ষার্থী এরা। কেউ পড়ে ক্লাস 5-এ, আবার কেউ সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিসে। প্রশ্ন করা হলে তাদের অধিকাংশই জাতীয় কবির নাম, জাতীয় সঙ্গীতের রচয়িতা কিংবা ভাষা দিবস কবে তা বলতে পারেনি। বাস্তবতা যখন এমন, তখনই সরকার দাওরায়ে হাদিস ক্লাসকেই মাস্টার্সের মর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কওমি মাদ্রাসা বোর্ডগুলোর সিলেবাস ঘেটে দেখা যায় নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় বাংলা, ইংরেজি ও গণিত। উপমহাদেশের মুসলিমদের ইতিহাসও পড়ানো হয় কিছুটা। নবম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত শুধুই ধর্মীয় শিক্ষা, বাংলা পড়ায় না। ডক্টর জাফর ইকবাল বলেন, কওমি শিক্ষার্থীরা যাতে বোঝা না হয়ে সম্পদ হিসেবে তৈরি হয়, সেজন্য সিলেবাস পরিবর্তন করে সকল বিষয় পড়াতে হবে। তারা যেন একটা মানব সম্পদে পরিণত হতে পারে, সেই জন্যই কিন্তু তাদেরকে তাদের যে ধর্মীয় যে শিক্ষা নিচ্ছে তার আশেপাশে আরো অন্যান্য জিনিসগুলি তাদের পড়তে হবে। এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে এবং আমাদের রাষ্ট্রকে সেই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে।
তবে দেশের প্রাচীনতম কওমি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন হাত দেয়া যাবে না সিলেবাসে। বৈষয়িক জ্ঞানে জ্ঞানীরা জেনারেল বিভাগের শিক্ষায় শিক্ষিত হবে, আমরা শুধু ধর্মীয় বিষয়টারই প্রাধান্য দিয়া। দেশের কওমি মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না জাতীয় সঙ্গীত। কওমি শিক্ষকদের মতে এটি ইসলামী প্রথা বিরোধী। জাতীয় সঙ্গীত আমাদের ছেলেরা গায়, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা গাওয়ার পক্ষে না। ধর্মীয় ভাব থেকে আপনার জাতীয়তাবাদের দিকে চলে যায়। আমরা তো মূলত জাতীয়তাবাদে বিশ্বাসী নয়, আমরা ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী। আমাদের দেশে জাতীয় সঙ্গীত গাইবে না কিংবা জাতীয় সঙ্গীতকে মনে করবে যে গাওয়াটা তাদের ধর্মের পরিপন্থী, তাদেরকে আমরা সনদ দিব, সেটা হতে পারে না। যদি এরা আমাদের রাষ্ট্রীয় সনদ পেতে চায় তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যতগুলি ব্যাপার আছে সবগুলি ব্যাপারে তাদেরকে রাজি হতে হবে। শিক্ষানীতি প্রণয়নের সময় মূলধারায় কওমি মাদ্রাসাকে আনা সম্ভব হয়নি। শুধুমাত্র চাপের কারণে একটি সনদ হাতে ধরিয়ে দেয়া রাষ্ট্রের জন্য ভালো নয় মন্তব্য করেন শিক্ষাবিদ জাফর ইকবাল। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ফরিদপুরে 2 ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ খানের সমর্থকদের সঙ্গে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত ফকিরের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িতে। এ সময় চেয়ারম্যান সোহাগ খানের ভাতিজা জিয়াকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জনগণের দাবি আদায়ে আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সরকার ভুল করলে তার সমালোচনা করব, এগুলো তো আমার অধিকার, আমার কথা বলার অধিকার আছে। আমি পাকিস্তান থেকে বাইরে আসছি কি তোমাদের গোলাম হওয়ার জন্য? তোমাদের গোলামি করবো আমি সারা জীবন ধরে? আমরা তো আওয়ামী লীগের গোলামি করবো না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি। এটা তোমরা একা যুদ্ধ করো নাই, আমরা সবাই স্বাধীন করেছি। সুতরাং আমরা অবশ্যই আমাদের জনগণের যে দাবি দেওয়া তা নিয়ে আমরা আন্দোলন করবো, তা নিয়ে আমরা কথা বলবো, তা নিয়ে আমরা সামনে দাঁড়াবো। বিএনপি জঙ্গিবাদকে ক্ষমতায় যাওয়ার শক্তি মনে করে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, জনগণের পক্ষের সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নতি হচ্ছে। সরকার সবকিছু ধামাচাপা দেওয়ার জন্যই নাকি এই জঙ্গিবাদের উত্থান, আর সরকার বলছে আমরা জঙ্গিবাদ প্রতিহত করছি। তাহলে ওনারা যদি এটা বলতেন যে জঙ্গিদের প্রতিহত করুন, আমরা সাথে আছি, তাইলে বুঝতাম যে ওনারা জঙ্গিবাদ পছন্দ করেন না, জঙ্গিবাদ ওনাদের শক্তি হিসাবে মনে করেন। জনগণের সরকার আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বিএনপির মাথা ব্যথা হলো তারা ক্ষমতায় না থাকলে মনে করে এটা জনগণের সরকার নয়। গাইবান্ধায় নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির 20 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ এ নির্দেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 2013 সালের 30 নভেম্বর বগুড়া রংপুর মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় বিএনপির 20 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। গত 25 এপ্রিল এ মামলায় তাদের প্রত্যেককে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারক। বাংলার সময় আরো থাকছে। ইটভাটার ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে গাইবান্ধার 2টি উপজেলার কয়েকশো বিঘা জমির বোরো ধান। এক রাতের সর্বনাশে চাষিদের মাথায় হাত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সাব্বির আহমেদকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। সকালে ময়নাতদন্তের জন্য গঠিত 3 সদস্যের বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে ভিসেরা রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সাব্বির আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান চিকিৎসক। সাব্বির আহমেদের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন তার বাবা। সকালে রাজপাড়া থানায় মামলাটি করেন তিনি।
গতকাল রাঁচি মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস থেকে সাব্বির আহমেদ সরফরাজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি নগরীর রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। যত কিছু সম্ভব পোস্টমর্টম করতে যেগুলো রিকোয়ারমেন্টস আছে পুলিশের সবগুলো মিলে আমরা করেছি। আর সব সন্দেহভাজন দিকগুলো যেন বিষ আছে কিনা, কোনো ড্রাগস ছিল কিনা, এগুলো সমস্ত দেখি। আমরা ভিসারা প্রিজার্ভ করেছি, ব্লাড স্যাম্পল কালেকশন করেছি ড্রাগসের জন্য। সাতক্ষীরায় আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় এক সাংবাদিক সহ আরো 3 জন সাক্ষ্য দিয়েছেন। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিজুল ইসলামের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালতের পিপি জানান, সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লালটু এবং স্থানীয় সাংবাদিক ইয়ারব হোসেন সাক্ষ্য দেন। এ নিয়ে মামলায় এ পর্যন্ত বাদীসহ 9 জন সাক্ষ্য দিয়েছেন। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনের বিরুদ্ধে মামলা করেন মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন। দিনরাত কঠোর পরিশ্রম আর সার পানির সঠিক ব্যবহার করায় বড় মৌসুমে বাম্পার ফলনের আশা করছিলেন কৃষক। তবে সেই আবাদ নষ্ট হয়ে গেছে ইটভাটার ধোঁয়ায়। গাইবান্ধার 2টি উপজেলার কয়েকশো বিঘা জমির ধানক্ষেত পুড়ে যাওয়ায় এখন অসহায় চাষিরা। কৃষি কর্মকর্তারাও এজন্য ইটভাটার কালো ধোঁয়াকেই দায়ী করছেন। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হতে পারে মাঠ জুড়ে গ্রীষ্মের বাতাসে দোল খাচ্ছে পাকা ধানের শীষ, কিন্তু বাস্তব চিত্র ভয়াবহ। এক রাতেই পুড়ে গেছে কৃষকের কঠোর শ্রম আর টাকায় কেনা তেল সারের এই আবাদ। বড় মৌসুমের ধানের আবাদের এমন দুর্দশার জন্য ইটভাটার উত্তপ্ত কালো ধোঁয়াকে দুষছেন চাষিরা। 20% জমি ভাটা ধোঁয়ার কারণে আবাদ নষ্ট হয়ে গিয়েছে। ইটের ভাটার কারণে আমার 80 শতক জমি পুড়ে গেছে। ভাটার কাছে আবেদন করছিলাম, তা কোনো সাড়া দেয় নাই। এখন আমি কিভাবে চলবো, সবার কাছে আমি বিচার চাচ্ছি। আর মাত্র 1 সপ্তাহ পর যে ধানের গোছায় কাঁচি দেওয়ার কথা, সেই ধানের এমন বিবর্ণ চেহারা দেখে কৃষকের অন্তর জুড়ে এখন শুধুই হাহাকার। বড় আবাদের পাশাপাশি সবজি ক্ষেত এমনকি গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ক্রিন পর্যন্ত এখানে পোড়া পোড়া পা ফসকা ফসকা হয়ে গেছে। আমড়া গাছ, জলপাই গাছ, তেঁতুল গাছ, আশপাশে সমস্ত গাছগুলো মারা গেছে। পুড়ে যাওয়ার পর এই ধান এখন কৃষকেরা ঘরে তুলতে পারবে না এবং এর খড় পর্যন্ত গরু খাইতেছে না। আমাদের কোনো আর পথ নাই যে আমরা মহাজনের টাকা দেবো বা কৃষক মনে করেন যে শ্যালো মেশিনে ভাড়া দেবো, তেলের টাকা দেবো। কৃষি কর্মকর্তাও এমন পরিস্থিতির জন্য ইটভাটার কালো ধোঁয়াকেই দায়ী করলেন আর দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জনপ্রতিনিধিরা। এই কালো ধোঁয়াটা প্রচন্ড উত্তপ্ত থাকে এবং অত্যন্ত কালো ঘন কুয়াশার মতো যে দিক দিয়ে চলে গেছে সেদিক দিয়ে পুড়ে গেছে। কৃষকদের পক্ষ থেকে আমি দাবি জানাবো এলাকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। জেলায় এবারের বড় মৌসুমে 1,29,612 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। তার মধ্যে সদর ও পলাশবাড়ী উপজেলায় 4টি ইটভাটার ধোঁয়ায় প্রায় 400 বিঘা জমির ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটভাটা মালিকদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সন্ধ্যায় কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান। এতে সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদের খান, তার ব্যক্তিগত সহকারী শামসুজ্জোহা ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক চন্দন কুমারের নাম রয়েছে। তবে জড়িত সন্দেহে আটক হওয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদের নাম নেই বলে জানিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত 8 জনের মধ্যে 7 জন কারাগারে রয়েছে। তবে 31শে ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। আজ ভয়াল 30শে এপ্রিল। 71-এর এদিনে শেরপুরের ঝিনাইগতির জগৎপুর এলাকায় পাক হানাদারদের হামলায় শহীদ হন 42 জন। পুড়িয়ে দেওয়া হয় গ্রামের শতাধিক ঘরবাড়ি। শেরপুর জেলা সদর থেকে 15 কিলোমিটার দূরে হিন্দু অধ্যুষিত গ্রাম জগৎপুর। 1971-এর 30শে এপ্রিল গ্রামটিতে গুলি ছুঁড়তে ছুঁড়তে প্রবেশ করে হানাদার বাহিনীর সদস্যরা। তাদের বর্বরোচিত হামলায় গ্রামের 42 জন শহীদ হন, আহত হন আরও অন্তত 250 জন।
পাকবাহিনীর এই ভয়াবহতার স্মৃতি এখনো বুকে লালন করে বেঁচে আছেন জগৎপুরের অনেকেই। তবে স্বাধীনতার এত বছর পরও রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি না পেয়ে হতাশ তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাওড়াঞ্চলে ফসল না ওঠা পর্যন্ত বানভাসীদের জন্য খাদ্য সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জে ত্রাণ বিতরণ, বাঁধ নির্মাণে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। রমজানের জন্য পর্যাপ্ত আমদানির পরেও অস্থির ভোগ্যপণ্যের বাজার। বেড়েছে ছোলা, চিনি, তেলের দাম। 15 মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, জানালেন বাণিজ্যমন্ত্রী। কওমি মাদ্রাসায় নবম শ্রেণীর পর ধর্ম ছাড়া নেই কোনো পাঠ্য বিষয়। রাষ্ট্রীয় মূলনীতির পরিপন্থী নিয়ম চলতে পারে না, অভিমত শিক্ষাবিদদের। এবং ফরিদপুরে 2 ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত 1, আহত অন্তত 30। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।